আমার নাম মিতু। আমি প্রথমেই আমাদের সেরাজেমের ম্যানেজারের দায়িত্বে যিনি আছেন আমাদের তুষার স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যিনি আমাকে এই আমার সুস্থতা সম্পর্কে আপনাদের মাঝে বলার জন্য সুযোগ করে দিয়েছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই একটা কথা জানাতে চাই যে আমার সুস্থতা সম্পর্কে আমার এই সেরাজেমে আসার জার্নিটা খুব সহজ ছিল না। এক অদ্ভুত এক জার্নি ছিল, অদ্ভুত এক এক্সপিরিয়েন্স ছিল আমার এই সেরাজেমে আসার জার্নিটা। সেটা শোনার আগে আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা না বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে আমি কিভাবে সেরাজেমে আসলাম। তো আমি যদি কিছু সময় আপনাদের কাছ থেকে নিয়ে নিই তো আপনারা কি মন খারাপ করবেন? তো আপনার কি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন? আচ্ছা, আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা ডিভোর্স হয়ে যায়। তো আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হই। আমার বাবা অফিস করে, তো আমাকে কখনো তার বন্ধুর বাসায়, কখনো আমার ফুপির বাসায়, কখনো আমার চাচির বাসায়, কখনো দাদু বাসায়, এভাবে রেখে রেখে আমাকে বড় করে। তো একটা পর্যায়ে গিয়ে বাবা বিয়ে করে। বিয়ে করার পর জানেনই সংসার অনেক অশান্তি হয় সৎ মা থাকলে। তো কখনোই আমার সেভাবে শান্তিটা হয়নি আমার ফ্যামিলিতে। তো আমি এক সময় হোস্টেলে চলে যাই, হোস্টেল থেকে আবারও বাসায় ব্যাক করি। বিভিন্ন সংসারে অশান্তি চলতেই থাকে। এরকম আমি ডিপ্রেশনে চলে যাই, খাবার দাবার ঠিক মতন খাই না। একটা পর্যায়ে আমার শরীরে গ্যাস্ট্রিকের দেখা দেয়, প্রচন্ড পরিমাণে গ্যাস্ট্রিকের দেখা দেয়। ডিপ্রেশন একটা অনেক অনেক অদ্ভুত একটা জিনিস। যারা ডিপ্রেশনে পড়েছেন তারা হয়তো জানবেন, হয়তো ভাবছেন আমি কথাগুলো কেন বলছি, একটু পরেই বুঝতে পারবেন যে আমি কথাগুলো কেন বলছি। তো এভাবেই চলতে থাকে। চলার পরে 2021 সালে এসে জানুয়ারি মাসের 2 তারিখে হঠাৎ করেই আমার প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা হয়। আমি বুঝতে পারতেছিলাম না কেন হচ্ছে। পরে আমি ফার্মেসি থেকে, সবাই যেটা করে প্রথম অবস্থাতে যে ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে আসে, ওষুধ খায়। তো আমিও ওইটা খেয়ে দেখলাম। তারপর আমি ওষুধ খাইয়ে তারপরে আমি অপেক্ষা করছিলাম যে কখন আমার এই ব্যথা কমবে, কিন্তু ক্রমশ আমার ব্যথা বেড়ে যাচ্ছিল। কোনোভাবেই ব্যথা নিয়ন্ত্রণে আসছিল না। এইভাবে টানা 7 ঘন্টা আমি ব্যথায় ছটফট করার পর ফাইনালি আমি হসপিটালে যাই। এবং হসপিটালে যাওয়ার পরে ডক্টর ওই টেস্ট, বিভিন্ন টেস্ট, একটা ফাইল ধরিয়ে দেয়। যার পরে আমি একজন ইমার্জেন্সি একটা পেশেন্টকে রেখে তারা মানে সিরিয়ালের জন্য অপেক্ষা করে। হসপিটাল মানেই দৌড়াদৌড়ি, হসপিটাল মানেই এরকম ভোগান্তির শিকার। তো আমার এক্স-রে করালো, আলট্রাসাউন্ড করালো। তারপরে দেখা গেল যে পাকস্থলীর সাথে নার্ভ পেঁচিয়ে গেছে। এক ভয়ঙ্কর এক অনুভূতি আমার মাঝে আসলো যে এরকম কোনো রোগ আমি কখনো আজ পর্যন্ত শুনিনি যে পাকস্থলীর সাথে নিজে নার্ভ পেঁচিয়ে যায়। তারপর 7 দিন বলল যে খাবার দাবার খাওয়া একদমই যাবে না। 7 দিন শুধু স্যালাইন পানি খেলাম, ডাবের পানি, এইসবই খাবার দাবার আমি খেলাম টানা 7 দিন। তারপর এভাবে চলতে থাকলো। আস্তে আস্তে ওরা ইনজেকশন দিল। এভাবে আমার অনেক টাকা পয়সা খরচ হলো। ওটা ওরকমই থেকে গেল। মাঝে মাঝে ব্যথা হয়, কিন্তু এই নার্ভ পেঁচানোর সমস্যাটা আস্তে আস্তে কমে আসলো। একটা পর্যায়ে আস্তে আস্তে আমি মোটামুটি যখন ওষুধ খাই আমার পেটের ব্যথা একটু কম থাকে, মানে রেগুলারলি আমার ওষুধ খেতে হয় আর কি। এভাবেই চলতে থাকে। তারপর গিয়ে ওই 21 সালে নভেম্বর মাসে আবার হঠাৎ করে আমার পিঠের পিছনে হঠাৎ করে ব্যথা শুরু হয়। আমি ভাবলাম হয়তো বা আমার এই গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, এই গ্যাস্ট্রিকের জন্যই হয়তো বা আমার এই ব্যথাটা অনুভব হচ্ছে। ভোরবেলা, অত ভোরবেলা আমি ভাবছি যে আমি কাউকে বলবো, আসলে বলাটা কি ঠিক হবে? এর আগেও আমাকে নিয়ে অনেক ঝামেলা অশান্তি এরকম হয়ে গিয়েছে। তো আমি ভয় পাচ্ছিলাম যে আসলে বলাটা কি আমার ঠিক হবে কিনা। আমি নিজের মধ্যে কষ্ট করে চেপে রাখলাম যে আবার আমার কি হচ্ছে হোক, যেন আমি আর হসপিটালে যেতে না হয়। তারপর একটা পর্যায়ে গিয়ে আমি আর ব্যথা কন্ট্রোল করতে পারলাম না।
আর ব্যথা একদমই কন্ট্রোল করতে না পেরে তখন আমি বাসায় জানালাম যে আমি তো প্রচুর ব্যথা করতেছে, তো আমি সহ্য করতে পারতেছি না। তখন ভোর 5টা বেজে গেছে। তো বলতেছে আর 1-2 ঘন্টা দেখো, সকালটা হয়ে গেলেই তারপরে যাব হসপিটালে। তো তখন দেখি আর সহ্য করা গেল না, টানা আবারও 3-4 ঘন্টা ব্যথা করার পরে ঠিক 7টার দিকে আবার হসপিটালে চলে গেলাম। যাওয়ার পর আবারও টেস্ট, আবারও অনেক ফাইল, আবারও ওষুধ মেডিসিন এগুলো দেওয়ার পরে টেস্ট করার পরে দেখলাম যে আমার কিডনিতে পাথর ধরা পড়ে গেছে। তো এই পাথর ধরা পড়ার পর তখন ভাবলাম যে যত রোগ আছে সব কি পৃথিবীতে আমার মধ্যেই দিয়ে পাঠিয়েছে, যে আমি এতটা হতভাগা একটা মেয়ে যার ফ্যামিলিতে কোনো শান্তি নেই, আমি যেখানে যাই সেখানে অবহেলিত। আমার নিজেকে মনে হচ্ছিল যে আমি কখনো কিছু করতে পারবো না, না নিজে কখনো এস্টাবলিশ হতে পারবো। আমি শুধু পৃথিবীর বুকে একটা বোঝা ছাড়া মাত্র কিছু না। আমি শুধু মানুষের টাকা খরচ করাবো, শুধু অশান্তি করব, যে কারণে ভাবছিলাম যে আর কোনো ট্রিটমেন্ট করাবো না। এই পাথর, এই গ্যাস্ট্রিকের প্রবলেম, এই সমস্ত কিছু নিয়ে আমি ভাবছিলাম এটা যদি আমার মরণ হয় হোক, আমার যা হবার হোক, আমি আর কোনো ট্রিটমেন্ট করাবো না। ইতিমধ্যে আমি শুনেছিলাম, খোঁজ নিয়েছি যে এই কিডনির পাথর অপারেশন করতে হবে। হসপিটাল মানে বলবে আপনাকে অপারেশন করতে হবে, ভালো কোনো রাস্তা আপনাকে দেখাবে না যে আপনি এই পদ্ধতিতে আপনি সুস্থ হতে পারবেন। তো আমি বললাম যে এই অপারেশন করলে অনেক টাকা পয়সা খরচ হবে, তো এই অপারেশনের দিকে আমি গেলামও না। তাছাড়াও আমার বয়সটা অনেক কম, অপারেশন করলে শরীরের মধ্যে কাটা ছেঁড়া হয়ে যাবে, ভবিষ্যতে চলতে ফিরতে আরো সমস্যা হবে। তো যতটুকু জানি আমি, এতে আর অপারেশনের দিকে গেলাম না। ভাবলাম এতে আমার মৃত্যু হয় হোক, মানে এর থেকে মৃত্যু ভালো। আমি নিজে নিজে প্রতিনিয়ত আমি মৃত্যু কামনা করতে লাগলাম যে আমি সবার জন্য এতটাই বোঝা হয়ে গেছি, আমার এর থেকে মৃত্যু অনেক ভালো। এরপর আমি ঠিক হোমিওপ্যাথি একজন ডাক্তারের খোঁজ পেলাম, যেখানে গিয়ে আমি হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করা শুরু করলাম। যতদিন খেতাম ওষুধটা ততদিন আমার ব্যথাটা কন্ট্রোলে থাকতো, মানে ব্যথা করতো না। কিন্তু পাথর যে সেই জায়গাতে আছে, পাথর কিন্তু যায়নি, ব্যথা আর কি কন্ট্রোলে থাকতো। আমি একটা সময় ভাবলাম হয়তো বা পাথর নাই শরীরে, আর ব্যথা করছে না, ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম। তার ঠিক কয়েক মাস পর আবারও ওই ব্যথা অনুভব হয়, কোমরে প্রচন্ড ব্যথা করতো। তারপর ভাবলাম না, এই পাথর যায়নি, আবার ওষুধ খাওয়া শুরু করলাম। তারপরে আবারও ব্যথা নিয়ন্ত্রণে থাকতো, কিন্তু পুরোপুরি ভালো হতো না। হোমিওপ্যাথি ওষুধ খাইতাম, তো ডক্টর বলছিল যে ওষুধ খেলে হয়তো ভালো যাবে, কিন্তু টানা 4 বছর ওই পাথর আমি নিজের সঙ্গে করে কিডনিতে বয়ে নিয়ে বেরিয়েছি। তো আমি একটা পর্যায়ে গিয়ে ওষুধ খাওয়া ছেড়েই দিয়েছিলাম। ওষুধ খাওয়া ছেড়ে দিয়ে আমি ভাবলাম যে এভাবে আর কতদিন যাবে। এরপর ব্যথা হয় হোক, যা হবার হোক, আমি ব্যাস মরেই যাব। একটা সময় তো আমি এটাও ভেবেছিলাম যে আমি নিজেকেই শেষ করে দিব, এরকমটা ভেবেছিলাম। এই জীবনের প্রতি মায়া উঠে গিয়েছিল, যে জানি না আপনাদেরকে শুরুতেই বলেছি যে আমার ফ্যামিলিতে কতটা প্রবলেম, যার জন্য আমি সবসময় ডিপ্রেশনে থাকতাম। মনে হতো যে এই জীবন রাখবো না, শুধু আত্মহত্যা মহা পাপ বলে আজও বেঁচে আছি। তাই প্রতি মুহূর্তে আমি নিজের মৃত্যুকে কামনা করতাম। এভাবেই চলতে থাকতো। ভাবলাম যে দেখি আমি আমার জীবনের শেষ জার্নিটা আসলে কোথায় গিয়ে হয়। এইভাবে আমি প্রত্যেকটা দিন নিজের মৃত্যু নিয়ে নিজেই ডাকতাম। তো এখানে আমি ঢাকায়, সেখানে আমি পড়াশোনা করি। একজন আন্টি আমাকে মানে প্রচন্ড ভালোবাসে, আমাকে মেয়ে বানিয়েছিল। তো এখনো তার সাথে ভালো সম্পর্ক। তিনি হঠাৎ করে সেরাজেমে আসলেন, কোথা থেকে যেন তিনি খোঁজ পেয়েছে কারো মাধ্যমে। তো সেরাজেমে আসার 2 দিন পরে, আমি যেহেতু রেগুলার তার বাসায় যাওয়া আসা করি, হঠাৎ তিনি বলছেন আমি তো এক জায়গায় যাই, একটা কোরিয়ান কোম্পানি, আমাকে তিনি আর কি বলতে পারতেছে না যেহেতু 2 দিন মাত্র এসেছিল। তো 2 দিন তিনি আমাকে বলছে যে আমি তো এক জায়গায় যাই, এটা কোরিয়ান একটা কোম্পানি। তো কোরিয়ান যখন শুনলাম তখন মনের মধ্যে একটা আগ্রহ। তিনি আর কি বুঝিয়ে আমাকে বলতে পারেনি যে অনেক রোগের চিকিৎসা হয়, অনেক কিছু, কারণ তিনি নিজেই নতুন এসেছিলেন। তো আমি ভাবছিলাম আসলে কোরিয়ান কোম্পানি এটা কি আসলে। তো কোরিয়ান প্রোডাক্ট,
কোরিয়ান জিনিসের উপর আমাদের মেয়েদের বিশেষ করে একটা বেশি আগ্রহ, যে কোরিয়ান কসমেটিক্স, বিউটি প্রোডাক্ট এগুলো আমরা অনেক অনেক পছন্দ করি। যদিও এক্সপেন্সিভ অনেক, তবুও আমরা অনেক পছন্দ করি, খুঁজি। তো সেই সুবাদে আমি আসলাম যে আসলে এখানে কি করা হয়। উনি বললেন যে এখানে নাকি থেরাপি দেয়। তো সিনেমাতে দেখেছি থেরাপি মানে আমি বুঝতাম যে এভাবে দুটো মেশিন একসাথে বসে বসে কারেন্টের শক দিচ্ছে। আমি ভাবতাম থেরাপি মানে হয়তো বা এটাই। আমি ভাবলাম দেখি সামনে থেকে গিয়ে দেখি আসলে এটা কি। তারপর আমি অনেক শীতকাল, ডিসেম্বরের 30 তারিখে 2024 সালে আমি তার সাথে এই সেরাজেমে আসলাম। এসে যখন আমি সেরাজিমের বাইরে দেখলাম অনেক সিরিয়াল, ভাবলাম এত মানুষ এখানে আসে, অবাক হলাম। তারপর ভাবলাম যে যাই, ভিতরে আসলে কি হচ্ছে একটু দেখেই আসি। যখন ভিতরে আসলাম দেখলাম যে সকালবেলা সুন্দর একটা সকাল আমার জন্য অপেক্ষা করছে। সমস্ত স্যার ম্যাডামরা সাদরে গ্রহণ করছে এবং কোলাকুলি করে বরণ করছে। দেখে বিষয়টা খুব ভালো লাগলো যে এখনো এরকম কোনো মানুষ আছে যে এত ভালোবেসে গ্রহণ করবে। তারপর এখানে আসলাম, থেরাপি নিলাম সবাই। তারপর রোগ সম্পর্কে আরো জানলাম যে এখানে এসে এত এত রোগ ভালো হয়। যখন এখানে আসলাম পুরোপুরিভাবে জানলাম যে এত রোগের চিকিৎসা এখানে হয়। তারপরে ওনারা লোক দেখালো যে আপনি যদি 10 দিন আসতে পারেন তাহলে আরেকটা ওনাদের নাকি কি যেন একটা মেশিন আছে, ডিভাইস, মাস্টার V3। তারপর আমার অনেক লোভ লাগলো যে আসলে এই মেশিনটা কি, এটা সম্পর্কে আগ্রহ, মানে প্রত্যেকটা জিনিসের সম্পর্কে আমার অনেক আগ্রহ জাগে। নতুন নতুন জিনিস শিখতে এবং জানতে অনেক আমি আগ্রহী। তারপর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, চলো আমি দেখি এই জিনিসটা কি। আমি 10 দিনের ব্যাপারই তো, 10 দিন এসেই দেখি। সবাই বলছে অনেক ভালো। তারপর অনেক অনেক রোগের নাকি চিকিৎসা ভালো হয়। ওই মুহূর্তে আমার মাথাতে ছিল না যে আমার মধ্যেও রোগ আছে। আমি জাস্ট, ওনারা জিজ্ঞেস করছিল, আমাদের সেবা বেডের পাশে মরিয়ম ম্যাডাম জিজ্ঞেস করছিল যে আপনার কি কি সমস্যা আছে। তো আমি ভাবছিলাম আসলেও কি এগুলো ভালো হয়। মনে মনে, তখন আমি নতুন, মনে মনে ভাবছিলাম যে না, এমনি বলছে আমিও বলে দিই। তারপর আমি বলে বলে দিলাম যে আমার এই সমস্যা, আমার কার্ডেও তারা লিখে দিল। তারপর আমি টানা 10 দিন কোনো গ্যাপ অ্যাবসেন্ট ছাড়া আমি টানা 10 দিন সেবা দিই। দিয়ে 10 দিনের দিন আমি ওই V3 টোকেন একটা পেয়ে যাই। তারপর V3, মাস্টার V3 ব্যবহার করার পরে হঠাৎ দেখলাম আমার মধ্যে অন্যরকম একটা পরিবর্তন আসতে শুরু করলো। ঠিক 11 থেকে 12 দিনের মাথায় তখন লক্ষ্য করলাম আমি কোনো রকম ভাজা পোড়া খেতে পারতাম না। ওই যে আমার গ্যাস্ট্রিকের ওই সমস্যাটা ছিল, যে জন্য আমার মানে কোনো ভাজা পোড়া বা বেশি খাবার টাবার এগুলো খেতে পারতাম না। তখন মানে আমার আগের দিন যদি রাত্রে খেতাম, পরের দিন ওই ভোরবেলার দিকে প্রচন্ড ব্যথা করতো। তো হঠাৎ করে আমার যে আন্টি আমাকে এখানে নিয়ে এসেছিল সেরাজিমের দাওয়াত দিয়ে, ওই আন্টির বাসায় আমি আগের দিন রাত্রে গিয়েছিলাম। গিয়ে উনি একটু আমাকে মোগলাই খেতে দিল, বললো খাও খাও, কিছু হবে না, গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিও। তো আমি গ্যাস্ট্রিকের ওষুধও খাইনি সেদিন। হঠাৎ পরের দিন লক্ষ্য করলাম 11টা বেজে গেছে, তবু আমার পেট ব্যথা করছে না, অনেকটা ভালো লাগছে। মনেই হচ্ছিল না যে কি আমি এরকম কিছু খাবার দাবার খেয়েছি। তারপর আমি এখানে এসে স্যারকে বললাম, আমাদের তুষার স্যারকে, বলছে এটা খুব ভালো ব্যাপার যে আপনার হয়তো আপনি বয়সটা অনেক কম, সেই জন্য আমাদের ডিভাইসগুলো আপনার মাঝে খুব দ্রুত কাজ করছে। সে কারণে আমিও ভাবলাম যে হ্যাঁ, হয়তো বা এদের ডিভাইস একটু বিশ্বাস করা যায়। তখন ভাবলাম যে আচ্ছা, এদের ডিভাইস মনে হয় কিছু কিছু কাজ করে। তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমি 6টা মাস এসে দেখি, 6টা মাস এসে দেখি কি হয়। তারপর আমি কন্টিনিউ আসা শুরু করলাম। তারপর যখন আসছি আমি এখানে, যখন এখানে আমি বসি, অনেক আমার পাশে অনেক মায়েরা বসে। তো অনেক আমার আগ্রহ লাগে যে আসলে কার কি রোগ, এই সেন্টারটাতে আসলে কি এরা সবাই এভাবেই রোগ নিয়ে আসে, না আসলে ব্যাপারটা কি। তো সেবা শেষ করে কখনো কখনো কোনো মায়ের পিছু পিছু চলে যেতাম আসলে জানার জন্য আসলে আপনার রোগ কি, আসলে কি এখানে রোগ ভালো হয়, এরকম আসলে আমার কৌতূহল জাগতো। তারপর দেখলাম আমার চোখের সামনে অনেক অনেক মানুষ ভালো হতে, অনেক ক্যান্সারের পেশেন্টও এখানে এসছে, হার্ট ব্লক হয়ে গেছিল, তারাও ভালো হয়ে গেছে। তখন আমি তাদের সাথে পিছন পিছন ওই যে কৌতূহল চলে গেলাম যে আসলে কি আপনার এখানে ভালো হয়ে গেছে। তখন তারা কান্না করতে করতে বলল যে তাদের জীবনের কথাগুলো, যে আসলেই তারা এখানে সেবা নিয়ে কিভাবে তারা সুস্থতা লাভ করছে। তখন আমার মনে হলো যে না, আমি 6টা মাস এসে কন্টিনিউ দেখি,
তারপর দেখা যাবে আসলেই ভালো হয় কিনা। আস্তে আস্তে আমি এখানে এসে বসা শুরু করলাম, গাইজে স্যার ম্যাডামরা কথা বলতো। তখন একটা সময় গিয়ে হঠাৎ করে যেই আমি প্রতিনিয়ত নিজের মৃত্যুকে কামনা করতাম, প্রতিনিয়ত ভাবতাম যে কখন মৃত্যু এসে আমার দরজায় কলিং বেল নাড়বে, তো সেই আমি এখন প্রতিনিয়ত এখন ভাবি যে না, আমার আয়ু যতটুকুই থাক আমাকে সুস্থভাবে বাঁচতে হবে। এটাই আমাদের এখানকার স্যার ম্যাডামরা এমনভাবে আমাকে জানিয়েছে, এমনভাবে আমাকে বুঝিয়েছে, সেরাজেমে না আসলে কখনো নিজেকে এভাবে আমি ভালোবাসতে পারতাম না। আমি এতটা কখনো আমি অন্য মানুষকে, আমি আপনাদেরকেও বলবো, কখনো আপনারা এভাবে অন্য মানুষকে ভালোবাসবেন না যতটা নিজেকে ভালোবাসবেন। আগে নিজেকে ভালোবাসতে শিখুন, তারপরে অন্য কাউকে ভালোবাসবেন। তো তারপরে আবার ঠিক এভাবে দেখতে দেখতে একটা মাস কেটে গেল। ঠিক 1.5 মাসের মাথায় তখন হঠাৎ করে এমনভাবে আমার একটা পরিবর্তন আসলো, প্রচন্ড কোমর ব্যথা, প্রচন্ড কোমর ব্যথা করতো। তখন আমি ভাবলাম যে এরকম কোমর ব্যথা আসলে কেন করতেছে। মনে হচ্ছিল যে আমার কোমর মনে হয় ভেঙে পড়ে যাবে, আমি হাঁটতে পারবো না। আমি অনেক কষ্ট করে কোমরটা বাঁকা করে হেঁটে হেঁটে আবার সেরাজিম আসছি। তারপরে আমি এখানে স্যার ম্যাডামদেরকে জানাই, বললো যে কি আপনি নিয়মিত আসেন, দেখেন কি হয়। ওনারা বুঝতে পারছিল না। তারপরে ঠিক তার 2-3 দিন পরে হঠাৎ দেখি আমার প্রস্রাবের সাথে আমার একটি পাথর বেরিয়ে আসে কিডনি থেকে। তারপর আমি অবাক হই। তারপর কিন্তু আমার ওই কোমরের ব্যথাটা আর নাই। তারপর ভাবলাম, তখন এখানে এসে আমাদের স্যার ম্যাডামদেরকে দেখাইলাম, আমিও পাথরটা আমি সংরক্ষণ করতে পারছি, আমি নিজের কাছে রেখে দিয়েছি। তো স্যার ম্যাডামদেরকে দেখাই এবং বলি যে এরকম আমার প্রস্রাবের সাথে একটি পাথর বেরিয়ে গেছে। তো তারা বলছিল যে কি এই জন্যই আপনার কোমর ব্যথা করছিল, প্রচন্ড ব্যথা করছিল, এটা আর কি রোগ ভালো হওয়ার একটা পরিবর্তন এসেছিল আপনার মাঝে। তো যখন ওই কোমরে প্রচন্ড ব্যথা করতেছিল, আমি ভাবছিলাম যে এই সেরাজেমের থেরাপি দিয়ে আমি আবার অসুস্থ হয়ে যাচ্ছি নাকি। অনেকেই আবার বলে যে যাও, এখন যাও, পরে বুঝবে, একটা সময় পঙ্গু হয়ে যাবে, একটা সময় এই হবে সেই হবে। তো ওই মনের মাঝে একটা ভয় লাগতো। তো ভাবলাম এরকম কিছু নেই। তারপর ভাবলাম যে না, যা হয় হোক, অনেক অনেক মানুষকে তো শুনেছি তারা সুস্থ হয়েছে, আমিও নিশ্চয়ই হবে। তো তারপর আমি আমার কিডনি থেকে পাথর বের খুশি হয়েছে যে আমি সুস্থ হতে পারছি দিন দিন আস্তে আস্তে। তারপর পুরোপুরি আমি তখন সুস্থ হইনি। ঠিক প্রথম রমজানের দিনে আবারও আমার ঠিক ওইভাবেই ব্যথা অনুভব আমি করছি। তখন আমি বুঝতে পারলাম হয়তোবা আমার কিডনি থেকে আবারও কোনো পাথর বেরিয়ে আসবে। তখন ঠিক ওই একইভাবে আবারও ঠিক মাঝরাতে হঠাৎ করে তখনও প্রস্রাবের সাথে আরও একটি পাথর বেরিয়ে আসে। তখন আমি ভাবলাম যে না, আসলে এই সেরাজিম নাম্বার 1, যার জন্য আমি সুস্থ হতে পারছি। আমাকে ডাক্তাররা বলছিল আপনার অপারেশন করতে হবে, অপারেশন ছাড়া কোনো উপায় নাই। আমি 4 বছর ধরে এই পাথর আমার সাথে নিয়ে বেরিয়েছি, আমি কোনোভাবেই সুস্থ হতে পারছিলাম না। প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যেদিন একটা জোরে টান ভিতর থেকে টান না লাগে, এমন কোনো দিন নাই যে ব্যথা অনুভব না হয়। প্রত্যেকটা দিন, আমি আপনাদেরকে আগেও বললাম, প্রত্যেকটা দিন আমি নিজেই নিজের মৃত্যু কামনা করতাম যে এই ব্যথা, এই যন্ত্রণা থেকে আমার মৃত্যুই ভালো। তারপর এইভাবে দিন গেল। আমি ওই আবার প্রথম রমজানের দিনে আবারও একটি পাথর আমি পাইলাম। পাওয়ার পর আবারও স্যার ম্যাডামদেরকে আমি দেখাইলাম, তারা অনেক খুশি। তারপর থেকে আমার ভিতরে আর কোনো ব্যথা অনুভব হয়নি। আমি পাথর থেকে ইনশাআল্লাহ আমি পুরোপুরিভাবে মুক্তি লাভ করতে পারি। সবাই জোরে জোরে তালি দেয়। পাথরটা কোথায়? পাথর আনছো? আমি আপনাদেরকে দেখাবো, পাথর আমার সাথেই আছে। আমি আমার টেস্টিমনি দেওয়া শেষ হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা দেখতে আগ্রহী আপনারা দেখতে পারবেন, আমার সাথে সবসময় থাকে। এইটা ভাবে আমি কখনো ওগুলোকে ফেলে দিইনি। আমার প্রত্যেক মুহূর্তে আমাকে এটা মনে করিয়ে দেয় যে আমাকে সুস্থ থাকতে হবে, আমার সুস্থতা কতটা জরুরি। ওই পাথরগুলো আমাকে মনে করিয়ে দেয় যে আমার ভিতরে থেকে তারা কতটা তীব্র যন্ত্রণা আমাকে